হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের ক্লাস 9-এর কোষে দেখি 18 বৃত্তের ক্ষেত্রফলের 26-এর দাগ এবং 27-এর দাগ করাবো। তাহলে আসো দেখে নেই অঙ্কগুলো কি বলেছে এবং সেগুলো কিভাবে সলভ করতে হবে। 26-এর দাগের একের অঙ্কটা দেখো কি বলেছে। একটি বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এক্স বর্গ একক, পরিধি ওয়াই একক এবং ব্যাসের দৈর্ঘ্য জেড একক হলে এক্স বাই ওয়াই জেড এর মান এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে সেটা তোমাদেরকে বের করতে হবে। তাহলে কিভাবে আমি অঙ্কটা করেছি তোমাদেরকে দেখিয়ে দেবো, প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝিয়ে দেবো। কারো যদি কোথাও অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। প্রতিটা অঙ্ক করতে গেলে অনেকটা সময় নষ্ট হবে, তাই আমি আগে থেকেই করে রেখেছি আর প্রত্যেকটা লাইন বাই লাইন তোমাদের বলে দেবো। আসো তাহলে দেখে নিই কিভাবে করেছি। মনে করি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ আর একক, আমি ধরে নিয়েছি এই যে বৃত্তাকার ক্ষেত্র আর একক। তাহলে আমার এখানে বলা ছিল বৃত্তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে ক্যাপিটাল এক্স। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি তুমি জানো? পাই আর স্কোয়ার। বর্গ একক হবে, এখানে কিন্তু পার্টিকুলার অন্য কিছু একক লেখা যাবে না, কারণ একক দেওয়া আছে আর একক, তাই এখানে আমি বর্গ একক লিখবো। তাহলে পাই আর স্কোয়ার বর্গ একক। পরিধির সূত্র কি? পরিধিটা তোমার ওয়াই বলা ছিল, 2 পাই আর একক। আর কি আছে? ব্যাসের দৈর্ঘ্য জেড। জেড মানে কি আছে? 2 আর, কারণ আর যদি ব্যাসার্ধ হয় জেডটা তোমার 2 আর হবে। তাহলে আমাকে কি বের করতে বলি সেটা দেখতে হবে এবার। এক্স বাই ওয়াই জেড। এক্স বাই ওয়াই জেড, আমি এক্স ওয়াই জেড এই তিনটেরই মানটা বের করে নিয়েছি। এবার ওই মানগুলো শুধু এখানে পুট করে দেবো, পুট করে ক্যালকুলেশন করলেই আমার অ্যান্সারটা চলে আসবে। কত? 1/4। অপশন বি তে আছে তোমার 1/4, তাহলে এটাই তোমার অ্যান্সার হবে। 2 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। একটি বৃত্তের পরিলিখিত ও অন্তর্লিখিত বর্গ ক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে পরিলিখিত মানে বাইরে আর অন্তর্লিখিত মানে ভেতরে। এতদিনে তোমরা সবাই জেনে গেছো, কারণ এভাবেই অঙ্কগুলো অনেক ছিল তোমাদের, সেগুলো তোমরা সলভ করেছো। তাহলে দেখো কিভাবে করছি, দেখে নাও একবার। মনে করি বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক। আমি ছবিটা এখানে ছোট করে এঁকে নিয়েছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। সুতরাং ব্যাসের দৈর্ঘ্য কি হবে? 2 আর একক। সুতরাং পরিলিখিত বর্গক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান 2 আর একক। কেন হলো সেটা একটু বুঝে নিতে হবে। এইটা হচ্ছে বৃত্ত, আর এইটা হচ্ছে পরিলিখিত, আর এইটা হচ্ছে অন্তর্লিখিত। আমি এখানে ধরেছি বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক। ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি আর একক হয় তাহলে ব্যাসের দৈর্ঘ্য কি হবে? 2 আর একক। একটা ব্যাস যদি টেনে নাও তাহলে বুঝতে পারবে এই ব্যাসের দৈর্ঘ্যের সমানই কিন্তু পরিলিখিত যে বর্গক্ষেত্র আছে তার প্রতিটা বাহুর দৈর্ঘ্য। কারণ এখান থেকে ব্যাসটা টানলেই তুমি বুঝতে পারবে, এই যে যদি এরকম টেনে নাও তাহলে এটাই হচ্ছে তোমার প্রতিটা বাহুর দৈর্ঘ্য। তাই লেখা আছে সুতরাং পরিলিখিত বর্গক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান 2 আর একক। তাই পরিলিখিত বর্গক্ষেত্রে তুমি যদি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাও তাহলে ক্ষেত্রফলের সূত্র তোমরা জানো, বাহু স্কোয়ার, তাহলে 2 আর তার হোল স্কোয়ার, মানে 4 আর স্কোয়ার বর্গ একক। এবার অন্তর্লিখিত বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 2 আর একক। দেখো এটাও তো বৃত্তের ব্যাস, এই যে এটা, তাহলে এটা তো হচ্ছে অন্তর্লিখিত বর্গক্ষেত্রটির কর্ণ। কর্ণ তাহলে কি হলো? 2 আর একক। দেখো আমি লিখেছি কর্ণের দৈর্ঘ্য সমান 2 আর একক। সুতরাং অন্তর্লিখিত বর্গক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি হবে? কর্ণ বাই √2। এটা তোমাদের সূত্র ছিল, সেই সূত্রটাই আমার এখানে কাজে লাগানো আছে। সুতরাং অন্তর্লিখিত বর্গক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2 আর বাই √2 একক। তাহলে অন্তর্লিখিত বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কি হবে? বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলে ওখান থেকে ক্ষেত্রফল বাহু স্কোয়ার করে দিলেই বেরিয়ে যাবে। বাহু স্কোয়ার করে দিলে ক্যালকুলেশন করলে কি হলো? 2 আর স্কোয়ার বর্গ একক। আর তোমাকে কি বলেছে? পরিলিখিত ও অন্তর্লিখিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে ক্ষেত্রফলের অনুপাতটা বের করতে হবে। তুমি আগে ক্ষেত্রফল কত বের করেছিলে? পরিলিখিত 4 আর স্কোয়ার, অন্তর্লিখিত বের করলে 2 আর স্কোয়ার। তাহলে 4 আর স্কোয়ার অনুপাত 2 আর স্কোয়ার করবে, আর স্কোয়ার কেটে যাবে, 4 অনুপাত 2। এটাকে আবার কাটাকুটি করলে 2 অনুপাত 1 হবে তোমার এখানে উত্তর। অপশন সি হবে তোমার এখানে অ্যান্সার। 3 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিধি ও ক্ষেত্রফলের সাংখ্যমান সমান ওই বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। অঙ্কটা যথেষ্ট সোজা, তোমরা একবার দেখলেই বুঝতে পারবে। মনে করি বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাসার্ধ আর একক। তাহলে বৃত্তাকার ক্ষেত্রটির পরিধি কি হবে? 2 পাই আর একক, আর ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কোয়ার একক। এবার এটাই তোমাকে বলছে সমান ক্ষেত্রফল আর পরিধির সাংখ্যমান সমান, অর্থাৎ ক্ষেত্রফল যা বেরোলো
আর পরিধি যা বেরোলো এই দুটো পরস্পর সমান, এই দুটো সমান করে দিলে তাহলে আর সমান কি বেরোলো 2। তাহলে বৃত্তটির ব্যাসার্ধ 2 একক বেরিয়ে গেল। তোমাকে কি বের করতে বলেছিল? বৃত্তটির পরিলিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তুমি ব্যাসার্ধের দৈর্ঘ্য তো পেয়ে গেলে, সুতরাং পরিলিখিত বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কি হবে? 2 গুণ 2। কারণ আমি আগের প্রবলেমটাই বলেছি, কোনো বৃত্তের পরিলিখিত যদি বর্গক্ষেত্র হয় তার বাহুর দৈর্ঘ্য সমান বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য। তাহলে তুমি ব্যাসের দৈর্ঘ্যটা বের করলেই বাহুর দৈর্ঘ্যটা বেরিয়ে যাবে। তাই আমি এখানে লিখে দিয়েছি, দেখো, সুতরাং পরিলিখিত বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য সমান 2 গুণ 2। 2 ছিল তোমার ব্যাসার্ধ, তাকে 2 দিয়ে গুণ করেছি, অর্থাৎ 4 একক। অতএব ওই বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি হয়? বাহু √2। বাহু তুমি 4 একক পেয়েছো, তাহলে 4√2 একক। এটা কত নম্বর অপশানে আছে? অপশান সি হবে তোমার এখানে অ্যান্সার। 4 নম্বর প্রবলেমটা দেখো কি বলেছে। একটি সমবাহু ত্রিভুজের পরিলিখিত ও অন্তর্লিখিত বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কি হবে তোমাকে বের করতে হবে। মানে এখানে সবগুলোই প্রায় পরিলিখিত আর অন্তর্লিখিত এইরকম ভাবেই অঙ্কগুলো দেওয়া আছে। দেখো আমি আগে ছবিটা এঁকে নিয়েছি। আগে একটা সমবাহু ত্রিভুজ, তার পরিলিখিত একটা বৃত্ত এঁকেছি আর অন্তর্লিখিত একটা বৃত্ত এঁকেছি। আর আমি ধরে নিচ্ছি, মনে করি সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য x একক। সুতরাং ত্রিভুজটির উচ্চতা কি হবে? √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। পরিবৃত্তটির ব্যাসার্ধ, পরিবৃত্তের ব্যাসার্ধের সূত্র আছে উচ্চতার 2/3 গুণ। উচ্চতাটা তোমার যা বেরিয়েছে তাকে 2/3 দিয়ে গুণ করবে, গুণ করলেই বেরিয়ে যাবে পরিবৃত্তটির ব্যাসার্ধ। যখনই ব্যাসার্ধ পেয়ে গেলে ক্ষেত্রফলের সূত্র লাগিয়ে দেবে πr², ওখান থেকে ক্যালকুলেশন করে পরিবৃত্তের ক্ষেত্রফল পেয়ে গেলে। এবার অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কি করে বেরোয়? উচ্চতার 1/3 অংশ। উচ্চতাটা তুমি বের করে ফেলেছো, √3/2 ইন্টু এক্স, তাকে 1/3 দিয়ে গুণ করলেই তুমি পেয়ে যাবে অন্তর্বৃত্তটির ব্যাসার্ধ। এবার যখন ব্যাসার্ধ পেয়ে গেলে ওখান থেকে ক্ষেত্রফল বের করবে πr² করে। πr² করে কি বেরোলো? পাই ইন্টু x²/12। আর আগে আমার বেরিয়েছিল পাই ইন্টু x²/3, এটা পরিবৃত্তের। আর অন্তর্বৃত্তে বেরোলো পাই ইন্টু x²/12। এবার তুমি এদের অনুপাত বের করবে। অতএব সমবাহু ত্রিভুজটির পরিলিখিত অন্তর্লিখিত বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত পাই ইন্টু x²/3 অনুপাত পাই ইন্টু x²/12। ক্যালকুলেশন করবে, কত আসবে? এখানে পাই আর পাই কেটে যাবে, x² কেটে যাবে, 1/3 অনুপাত 1/12। 3 দিয়ে যদি কাটাকুটি করো এখানে আসবে 1 আর এখানে আসবে 1/4। এবার 4 দিয়ে থ্রু আউট গুণ করে দেবে, 4:1, অর্থাৎ অপশন এ হবে তোমার এখানে অ্যান্সার। 5 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। একটি বলয়াকৃতি লোহার পাতের অন্তর্ব্যাস 20 সেমি এবং বহির্ব্যাস 22 সেমি। বলয়টিতে লোহার পাত আছে, কত বর্গ সেমি বের করতে হবে। এটা একবারে সোজা, তুমি অন্তর্ব্যাস দেওয়া আছে, অন্তর্ব্যাসার্ধ বের করবে, ওখান থেকে অন্তর্বৃত্তটার ক্ষেত্রফল বেরোবে। আর বহির্ব্যাস দেওয়া আছে, বহির্ব্যাসার্ধ বের করবে, ওখান থেকে বহির্বৃত্তের ক্ষেত্রফলটা বের করবে। এবার বহির্বৃত্তের ক্ষেত্রফল থেকে অন্তর্বৃত্তের ক্ষেত্রফলটা বিয়োগ করে দিলেই তোমার অ্যান্সারটা চলে আসবে। দেখে নাও একবার কি করে করেছি। বলয়াকৃতি লোহার পাতটির অন্তর্ব্যাস 20 সেমি এবং বহির্ব্যাস 22 সেমি। সুতরাং বলয়টির অন্তর্ব্যাসার্ধ 20/2 সেমি সমান 10 সেমি এবং বহির্ব্যাসার্ধ 22/2 সেমি সমান 11 সেমি, যেটা বললাম। তাহলে বলয়টিতে লোহার পাত আছে, দেখো বহির্বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ অন্তর্বৃত্তের ক্ষেত্রফল πr², কারণ 8টা বহির্বৃত্তের ছিল 11 সেমি আর 8টা অন্তর্বৃত্তের ছিল 10 সেমি। তাই শুধু এখানে বিয়োগ করলেই তোমার অ্যান্সারটা চলে আসবে। আর এখানে 11² বিয়োগ 10² আমি এটাকে a+b * a-b সূত্রে ফেলে দিয়েছি, তাহলে আর আমাকে স্কোয়ার করতে হবে না। এখান থেকে ক্যালকুলেশন করলেই 66 বর্গ সেমি, অর্থাৎ অপশন সি হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। 27 দাগের অঙ্কগুলো করি আসো। 27 দাগের 1 অঙ্কটা কি বলেছে দেখো। একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, হিসাব করে লিখি। আমি প্রথমে এখানে ধরে নেব, মনে করি বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাসার্ধ r একক ধরে নিয়েছি। অতএব বৃত্তটির ক্ষেত্রফল কি হবে? πr² বর্গ একক। আর বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে, ব্যাসার্ধ তোমার r ছিল, r এর 10% মানে r ইন্টু 10/100, তাহলে তখন ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে r প্লাস r ইন্টু 10/100। একটা শূন্য কেটে গেল, তাহলে কি হবে? 10 লসাগু হতো, 10r প্লাস r মানে 11r/10 একক। এবার কি, তখন বৃত্তটির ক্ষেত্রফল কি হবে? πr²। এখন তো নতুন আরটা তোমার এইটা, আগে তো আর ধরেছিলে, 10% বৃদ্ধি পাওয়ার পরে আর হলো 11r/10। তাহলে এখন ক্ষেত্রফল কি হবে? পাই ইন্টু 11r/10 তার হোল স্কোয়ার। সুতরাং ক্ষেত্রফলের বৃদ্ধি কি হবে?
এখন যে ক্ষেত্রফলটা বেরোলো এখান থেকে পূর্বে যে ক্ষেত্রফলটা তোমার বেরিয়েছিল সেটা বাদ দিলেই ক্ষেত্রফল বৃদ্ধিটা বেরিয়ে যাবে। এখানে ক্যালকুলেশনটা তোমরা একটু দেখে নেবে, শুধু লসাগু করে ক্যালকুলেশন করা আছে আর কিছুই নেই। পাই ইন্টু 21r² / 100 বর্গ একক। ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেয়েছে কি করে বেরোবে? ক্ষেত্রফল যেটা বৃদ্ধি পেয়েছে সেটা থাকবে লবে, আর হরে থাকবে হচ্ছে পূর্বের ক্ষেত্রফল, গুণ 100 করে দিলেই তোমার শতকরা বৃদ্ধিটা বেরিয়ে যাবে। এবার ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে কত এলো? 21 হবে তোমার এখানে উত্তর। তাহলে তোমরা উত্তরটা লিখবে, অতএব বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 21% বৃদ্ধি পেলো বা 21% বৃদ্ধি পায়, তোমরা যেটাও লিখতে পারো। 27 দাগে 2 এর অঙ্কটা কি বলেছে দেখো, একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা 50% হ্রাস করলে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পায় হিসাব করি। তাহলে আমি এটার ক্ষেত্রেও আমি ধরে নেবো আগে, মনে করি বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে আর একক, সুতরাং বৃত্তটির পরিসীমা 2πr একক, অতএব বৃত্তটির ক্ষেত্রফল πr² বর্গ একক। বৃত্তটির পরিসীমা 50% হ্রাস করলে বৃত্তটির পরিসীমা হবে, তোমার ছিল 2πr, সেখান থেকে 50% হ্রাস মানে কি 2πr এর 50%, 2πr এর মানে গুণ তার 50% করে দিলাম, করে দিয়ে ক্যালকুলেশন করলাম, করলে কি আসলো? করলে তোমার আসবে 2πr/2 একক। এবার আমি এটাকে একটু সাজিয়ে লিখছি, কিভাবে সাজাচ্ছি এটা তোমাদের খেয়াল রাখতে হবে, কেন করছি তোমরা পরবর্তী স্টেপগুলো করলেই বুঝতে পারবে। আমি এখানে এইভাবে লিখছি 2πr/2, তোমার যখন এলো এটাকে আমি এইভাবে লিখছি 2π × r/2 একক। দেখো কিভাবে লিখেছি একটু দেখে নাও, 2π × r/2 একক, মানে 2πটা আমি রেখে দিয়েছি আর r/2টা এখানে লিখে নিয়েছি। এবার অতএব এখন বৃত্তটির ব্যাসার্ধ কত? r/2 একক, কারণ আমি তো জানি 2πr হচ্ছে বৃত্তের পরিধি, আর 2πr যখন বৃত্তের পরিধি, আরটা সেখানে হয় ব্যাসার্ধ, এখানে 2π r/2 হয়েছে, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কি হবে? r/2 হবে। এই জায়গাটা তোমাদের খেয়াল রাখতে হবে, কারণ আমি জানি বৃত্তের পরিধি সূত্র 2πr, আর এখানে আমি এই ফর্মেই বের করেছি 2πr/2, তার মানে এখানে হচ্ছে আমার ব্যাসার্ধটা r/2, ব্যাস এই জায়গাটা তোমরা খেয়াল রাখো। তাহলে এখন বৃত্তটির ব্যাসার্ধ হলো r/2 একক, সুতরাং এখন বৃত্তটির ক্ষেত্রফল কি হবে? πr², আর মানে আমার এখানে r/2, ক্যালকুলেশন করলাম কি এলো? πr²/4 বর্গ একক। তাহলে ক্ষেত্রফল কতটা হ্রাস পেলো সেটা বের করতে হবে। পূর্বের যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফল থেকে এখনের যে ক্ষেত্রফল সেটা বিয়োগ করে দিলেই ক্ষেত্রফল কতটা হ্রাস পেয়েছে তোমার বেরিয়ে যাবে। তাহলে ক্ষেত্রফলের শতকরা হ্রাস কি করে বের করতে হয়? ক্ষেত্রফলের হ্রাস বাই পূর্বের ক্ষেত্রফল ইন্টু 100, ক্যালকুলেশন করলে 75 তোমার উত্তর বেরিয়ে যাবে। এবার তোমরা উত্তর লিখবে, কি লিখবে উত্তরটা? অতএব বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 75% হ্রাস পায়। 3 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর মিটার, অন্য একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হলে তার ক্ষেত্রফল প্রথম বৃত্তের ক্ষেত্রফলের x গুণ হবে তা হিসাব করে দেখি। তাহলে আসো অঙ্কটা কিভাবে করেছি একটু দেখে নাও। বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর মিটার দেওয়াই আছে তোমার, অতএব বৃত্তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল πr² বর্গ মিটার। মনে করি দ্বিতীয় বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাসার্ধের দৈর্ঘ্য a মিটার, অতএব দ্বিতীয় বৃত্তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কি হবে? πa² বর্গ মিটার। এইবার তোমাকে শর্তটা লাগাতে হবে, কি শর্তটা বলেছে? অন্য একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হলে, আমি এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্য কিন্তু এ ধরে নিয়েছি, তার ক্ষেত্রফল প্রথম বৃত্তের ক্ষেত্রফলের x গুণ। তার ক্ষেত্রফল কত বেরালো তোমার? দেখো তার ক্ষেত্রফল বেরিয়েছে πa², তাহলে তার ক্ষেত্রফল প্রথম বৃত্তের ক্ষেত্রফলের x গুণ। আবার দেখে নাও, তার ক্ষেত্রফল প্রথম বৃত্তের ক্ষেত্রফলের x গুণ, সেটাই আমি শর্তটাই লাগাবো। এইভাবেই কিন্তু তোমার শর্তটা ডেভেলপ করতে হবে। তার ক্ষেত্রফল মানে নতুন যে বৃত্তটা বেরিয়েছে তার ক্ষেত্রফল প্রথম বৃত্তের ক্ষেত্রফলের x গুণ। এখান থেকে শুধু ক্যালকুলেশন করে তুমি এটা বের করলেই তোমার অ্যান্সারটা চলে আসবে। তুমি এটা বের করে নিচ্ছ ক্যালকুলেশন করে, তোমার ক্যালকুলেশনটা দেখে নেবে, একদম সোজা ক্যালকুলেশনটা। অতএব অন্য বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাসার্ধের দৈর্ঘ্য r√x মিটার, এটাই তোমাদের বের করতে বলেছে। 4 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 3 সেমি 4 সেমি ও 5 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রের ক্ষেত্রফল কত হিসাব করি। এই টাইপের একটা অঙ্ক আমি তোমাদের অনুশীলনীতে করিয়েছি। ছবিটাই যে সমকোণী আকারে হয়েছে, কেন সমকোণী করেছি তার জন্য তোমাকে আগে লজিকটা ডেভেলপ করতে হবে। দেখো কিভাবে করছি, আমি এবিসি ত্রিভুজটাকে এঁকে নিয়েছি,
মনে করি এবিসি একটি ত্রিভুজ যার এবি সমান 4 সেমি, বিসি সমান 3 সেমি এবং এসি সমান 5 সেমি। এখানে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এবি স্কোয়ার আর বিসি স্কোয়ারটা বের করব, দেখবো কত আসছে, 25 সেমি সমান 5 স্কোয়ার সমান এসি স্কোয়ার। তাহলে আমরা জানি দুটো বাহুর বর্গের সমষ্টি সমান তৃতীয় বাহুর যদি বর্গের সঙ্গে সমান হয় তাহলে সেইটা একটা সমকোণী ত্রিভুজ হয়, আর যে বাহুটা বৃহত্তম সেটা তার অতিভুজ হয়। তাই এখানে লেখা আছে দেখো, অতএব ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজ হচ্ছে এসি। সুতরাং এ বি সি এর পরিবৃত্তের ব্যাসার্ধ কি হবে? কারণ আমি জানি কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি পরিবৃত্ত অঙ্কন করা হয় তার কেন্দ্রটা অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থান করে, তার ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে অতিভুজের অর্ধেক। সুতরাং ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তের ব্যাসার্ধ হাফ অফ এসি, এসির মান জানি 5, তাহলে কত হবে 2.5 সেমি। অতএব পরিবৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার করব, ক্যালকুলেশন করলে কি আসবে 19.914 বর্গ সেমি। এটাই তোমার অ্যান্সার বের করতে বলেছে। 27 দাগের 5-এর প্রবলেমটা কি বলেছে দেখো, সমবেদ বিশিষ্ট একটি টিনের পাত থেকে 3টি বৃত্তাকার চাকতি কেটে নেওয়া হলো। বৃত্তাকার চাকতি 3টির ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত 3:5:7 হলে তাদের ওজনের অনুপাত কত হিসাব করে দেখি। যখন কোনো অঙ্ক তোমার অনুপাতে দেওয়া থাকবে সেখানে কিন্তু তোমাদেরকে ধরে নিতে হবে। কি ধরছি, মনে করি বৃত্তাকার চাকতি 3টির ব্যাস যথাক্রমে 3x সেমি, 5x সেমি ও 7x সেমি, যেখানে এক্স একটি আনুপাতিক ধ্রুবক এবং এক্স গ্রেটার দেন 0। এটা কিন্তু তোমাদেরকে লিখতেই হবে, এক্স গ্রেটার দেন 0 এই জিনিসটা কিন্তু তোমাদেরকে লিখতেই হবে। বারবার বলছি, ভালো করে খেয়াল রাখবে। অনেক সময় কিন্তু এটা না লেখার জন্য তোমাদের নাম্বার কেটে নেওয়া হয় আর বুঝতেই পারো না কোথায় তোমরা নাম্বার কম পেলে। তাহলে অতএব বৃত্তাকার চাকতি 3টির ক্ষেত্রফল যথাক্রমে পাই আর স্কোয়ার, আমি তো এখানে ব্যাস ধরেছিলাম, তাহলে ব্যাসার্ধ কি হবে 3x/2, তাই দেখো পাই 3x/2 তার হোল স্কোয়ার। আর এখানে 5x ছিল, তাহলে পাই 5x/2 তার হোল স্কোয়ার। আর এখানে 7x ছিল, পাই 7x/2 তার হোল স্কোয়ার। চাকতির 3টির ক্ষেত্রফল অনুপাত, তাহলে এটা অনুপাত এইটা অনুপাত এটা করে দেবো, পাই 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 কেটে যাবে, এক্স স্কোয়ার সবগুলো কেটে যাবে, আর 4 4 4 কেটে যাবে, কি থাকবে 9:25:49। দেখো আমার বেরিয়েছে। এরপরে দেখো লেখাটা খেয়াল রাখতে হবে তোমাদের, যেহেতু বৃত্তাকার চাকতি 3টি সমবেদযুক্ত সুতরাং বৃত্তাকার চাকতি 3টির ওজন তাদের ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক হবে। সুতরাং বৃত্তাকার চাকতি 3টির ওজনের অনুপাত সমান তাদের ক্ষেত্রফলের অনুপাত সমান 9:25:49। তোমাদের কিন্তু এই জায়গাটা লিখতে হবে, নাহলে কিন্তু কখনোই তুমি ওজনের অনুপাতটা বের করতে পারবে না। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর কোনো অঙ্কে কোথাও সমস্যা থাকলে তোমরা বলবে, আমি আলাদা করে দরকার হলে আবার ভিডিও বানিয়ে দেব। যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী অঙ্কগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ।